দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে NY71 টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। আমার সাথে আছেন বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন এশিয়ান টেলিভিশনের চিফ নিউজ এডিটর বাতেন বিপ্লব। তিনি সারাদিন আজ নির্বাচনী খবরাখবর সংগ্রহ করেছেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে নির্বাচন কমিশন, সেখানেও তিনি ছিলেন। তার কাছ থেকে জানবো বাংলাদেশের আজকে সারাদিন কেমন গেল নির্বাচন এবং নির্বাচনী ফলাফল। বাতেন বিপ্লব, স্বাগত আপনাকে। ধন্যবাদ দোলা, আমি আছি আপনার সাথে। বাতেন বিপ্লব, আপনি অত্যন্ত ক্লান্ত, এটা আমি বুঝতেই পারছি। সারাদিন নির্বাচনে ছিলেন। তো আমি খুব তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেব। আমি শুনতে চাই যে আজ যে সারাদিন আপনি নির্বাচনী কেন্দ্রগুলোতে ছিলেন, কেমন দেখলেন নির্বাচন? দোলা ধন্যবাদ। আমরা বাংলাদেশ থেকে যেসব গণমাধ্যম কর্মী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ কভার করেছি, আমরা দিন শেষে কিন্তু অধিকাংশ গণমাধ্যম কর্মী আমরা সুখকর একটি ফলাফল কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম, যেটি সবশেষ আপনি জানেন যে 201টি আসনে এখন পর্যন্ত বিএনপি এগিয়ে আছে এবং বাকি 18টি আসনে এখন পর্যন্ত জামাত এবং বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এর মধ্যে আমরা দেখেছি যে প্রায় 70টি আসন জামাত এগিয়েছে বেসরকারি ভাবে, এবং বলাই যায় যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা গঠন করবে। এবং সেই প্রেক্ষাপটে আমি যদি আপনাকে বলি, আজকে সারাদিনের যে আসলে নির্বাচনী কার্যক্রম, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল, সেটি একেবারেই লক্ষণীয়। আমরা এর আগে যে নির্বাচনগুলো আমরা কভার করেছি সেখানে দেখেছি যে আসলে ভোট কারচুপি কিংবা অপ্রীতিকর ঘটনা, যেটি আমরা বলি বিশৃঙ্খলা কিংবা প্রাণহানির যে ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে বিগত নির্বাচনগুলোতে কিন্তু সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা যেমন ঘটেছে, তেমনি কেন্দ্র দখল, কেন্দ্রে কেন্দ্রে ভোট জালিয়াতির যে ঘটনা, সেগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবেই কাভারেজ করেছিলাম। কিন্তু এবারই প্রথম লাশবিহীন একটি নির্বাচন হয়েছে এবং যেখানে 60%-এর বেশি মানুষ ভোট দিয়েছে, এবং যেটি বলা যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হিসেবে গণমাধ্যম কর্মীরা রিপোর্ট করেছে। এবং দিন শেষে আমরা যখন নির্বাচন কমিশনে আমরা রিপোর্ট ফলাফল যখন আমরা ঘোষণা করছে, তখন আমরা দেখছি যে আসলে সারা বাংলাদেশে ফলাফল ঘোষণার পর যে সহিংস ঘটনাগুলো ঘটে সাধারণভাবেই, সেগুলোও কিন্তু আজকে কোথাও আমরা খুব একটা উল্লেখযোগ্য কোনো ঘটনা কিন্তু ঘটতে দেখিনি। এবং আমরা দিনভর আমাদের প্রতিনিধিরা সারা বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেছে, কিন্তু একেবারে হাতে গোনা প্রায় 45 জন জাল ভোটার, যেগুলো নানান তথ্য ভুলের কারণে কিন্তু সেই জাল ভোটার গুলো আইডেন্টিফাই করেছে বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে হেফাজতে নিয়ে তাদের ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে। এবং একটি বিষয় বলাই যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর যে 1,03,000 সদস্য এবার নির্বাচনে মোতায়েন ছিল, তাদের যে ভূমিকা ছিল সেটি প্রশংসনীয়। পাশাপাশি পুলিশ, আনসার ভিডিপির সদস্যরা, প্রায় 5 লাখেরও বেশি আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য দিনভর যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, সেটি সফল হয়েছে। এবং আহ, পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আসলে আওয়ামী লীগ সরকার মূলত বাংলাদেশ থেকে আসলে তাদেরকে ছাত্র গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে কিন্তু আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে ছিল তারা কিন্তু দেশ ত্যাগ করেন, এবং এরপর থেকে কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর বা নির্মাণের যে একটি প্রক্রিয়া ছিল, সেটিতে যারা ফ্রন্টলাইনার ছিলেন, বিশেষ করে সার্জিস, হাসনাত, আক্তার, হানান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তাসনিম, যাদের নাম উল্লেখ না করলেই নয়, এদের মধ্যে আমরা দেখেছি যে আক্তার, তিনি কিন্তু রংপুর 4 আসন থেকে নির্বাচিত হয়েছেন। সার্জিস পঞ্চগড় থেকে কিন্তু তিনি আহ, পিছিয়ে রয়েছেন এখন পর্যন্ত, যদিও সরকারি ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, সর্বজন নন্দিত এবং সারা বাংলাদেশের মানুষ যে এই আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল, তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহর বিষয়টি কিন্তু একটু ভিন্নভাবে দেখেছে সবাই। যে কারণে আমরা দেখেছি সেখানে হাসনাত আব্দুল্লাহ 116টি ভোট কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রেই জয়লাভ করেছেন এবং তিনি বিপুল ভোটে কিন্তু পাশ করেছেন। যতগুলো রাজনৈতিক দলের প্রার্থীতা আহ, বিজয়ী হয়েছে, যারা এখন পর্যন্ত বিজয়ী হয়েছে, তাদের মধ্যে আমরা বাতেন বিপ্লব, দেখেছি। তাহলে এখনো পর্যন্ত কতগুলো দল বা কতগুলো আসনের 201টি আসনে বিএনপি 201টি আসনে বিএনপি জোট এগিয়ে আছে। বিএনপি এগিয়ে রয়েছে এবং আমরা
আর এখন 70টি পর্যন্ত নির্বাচন আসনের কমিশন যদিও আমাদেরকে জানিয়েছে হ্যাঁ 138টি আসনের বিজয়ের খবর, কিন্তু আমরা আমাদের প্রতিনিধি, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং চতুর্মুখী তথ্য সংমিশ্রণ করে আপনাদের আমরা সোর্স দেখেছি, থেকে আপনারা এগুলো জেনেছেন, তাহলে আমরা নির্বাচন জেনেছি। কমিশন থেকে ঘোষণা হলো 138টি আসনের 138টি বিএনপি ফলাফল জোট, ঘোষণা জামায়াত হয়েছে। জোট 42টি আসনে যে বিজয় হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, আর আপনাদের মানে নিজস্ব সোর্স থেকে হচ্ছে 201টিতে বিএনপি এগিয়ে আছে, এটি আপনার নিজস্ব এগিয়ে হয়েছে, সোর্স থেকে জানা ফলাফল। আর 70টি আসনে জামায়াত জোট এগিয়ে আছে, এটি আপনার। এগিয়ে আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি সারাদিন নির্বাচন কভার করেছেন, ক্লান্ত আছেন, নিশ্চয়ই অফিসে ফিরে যাচ্ছেন। আপনাকে দেখতে পাচ্ছি, আপনি গাড়িতে আছেন। আপনি এত ক্লান্তির আমি ভিতর ঠিকই আমাদের বলেছেন, আমি অফিসে ফিরছি, সেখান থেকে বাসায় ফিরতে হয়তো আরো রাত গভীর হবে। নির্বাচনে এটি এক ধরনের ভোটের আমেজ, এক ধরনের ক্লান্তি, এবং এই ক্লান্তি সুখকরও। আপনি যদি চান, এখান থেকে আপনি যদি আহ, আমাকে যুক্ত করার জন্য নিযুক্ত এনওয়াই হতে চান 71 কে তাহলে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এবং আপনাকে। দোলা আপা, আমাদের দীর্ঘদিন পর আপনার সাথে দেখা হলো, এটিও আমার জন্য একটা অন্যরকম প্রাপ্তি। ধন্যবাদ, অনেকদিন আপনারা যেখানে। পরে এই যে আমরা যারা সাংবাদিকতা করি, এটি এক ধরনের নেশা, সাংবাদিকতা। সেই সাংবাদিকতায় প্রবাসে থেকেও করতে পারছি, এবং আপনার সাথে যুক্ত হলাম এবং ইনফরমেশন জানতে পারলাম আমার টেলিভিশনের জন্য আপনি জানিয়ে দিয়েছেন। এই সহযোগিতার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনি চাইলে বিযুক্ত হতে পারেন, আপনি চাইলে আমাদের সাথে যুক্তও থাকতে ধন্যবাদ, পারেন। ধন্যবাদ, ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন বিএনপি নেতা শাহ রেজাউল হান্নান। শাহ রেজাউল হান্নান, আমরা নির্বাচনী ফলাফল খোঁজ রাখছিলাম এবং সারাদিন নির্বাচনের খবর রাখছিলাম। আমাদের এক সময়ের সহকর্মী, তিনি এশিয়ান টেলিভিশনের চিফ নিউজ এডিটর, তিনি সারাদিন নির্বাচনের কভার করেছেন। তিনি জানাচ্ছিলেন যে বিএনপি এগিয়ে আছে, নির্বাচন কমিশন থেকে 138টা আসনে ফলাফল দিয়েছে, এবং তার নিজস্ব সোর্স থেকে তিনি বলছেন, নিজস্ব সোর্সের খবর থেকে তিনি বলছেন যে 201টি আসনে বিএনপি এগিয়ে আছে, এবং জামাত জোট 70টি, সেরকমই বলছিলেন। আপনার কাছে জানতে চাই, আপনার কাছে এই যে সারাদিনের নির্বাচন হলো, নির্বাচনী পরিবেশ কেমন দেখলেন? এবং আহ, বা- মানে আগামীতে, মানে নির্বাচনী ফলাফল অনুযায়ী বলা যায় যে বিএনপি মোটামুটি সরকার গঠনের পথেই যাচ্ছে। পুরো বিষয়টিকে আপনি আপনার মতো করে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা হলো যে আজকের যে এই নির্বাচন, আপনারা যারা গত 2-3 দিন ধরে টিভি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কি বিপুল পরিমাণ উৎসাহ এই নির্বাচনকে ঘিরেছিল সাধারণ মানুষের মধ্যে। নির্বাচন যে একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা যে একটা আনন্দমুখর আহ, অধ্যায় হতে পারে আমাদের জীবনে, এটা কিন্তু আমরা প্রায় ভুলে গিয়েছিলাম। তো এই নির্বাচন মানুষ বিশ্বাস করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের উপর বিশ্বাস রেখেছিল, নির্বাচন কমিশনের উপর বিশ্বাস রেখেছিল, প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, সবার উপর মানুষ বিশ্বাস রেখেছিল যে একটা সুষ্ঠু ভোট হবে। এবং আল্লাহর রহমতে খুব অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সুতরাং বিএনপি দলীয় জোট, জামাত দলীয় জোট সবাই এক কথায় এই নির্বাচনটাকে মেনে নিয়েছেন। তো এটা আমাদের দেশে অনেকদিন পরে একটা নতুন পথে চলার জন্য আমি মনে করবো যে একটা সুন্দর যাত্রা হলো আমাদের। দ্বিতীয়ত, আমি আমার এলাকায় কাপাসিয়া, গাজীপুর থেকে শুরু করে ঢাকা, বিভিন্ন জায়গায় যতটুকু খবর পেয়েছি, সবাই ভোটাররা গিয়েছেন, তারা শান্তিমতো তাদের ভোট দিতে পেরেছেন, তারা তাদের মতামত প্রকাশ করতে পেরেছেন। ভোটে আমরা স্বাভাবিকভাবে, আমরা আগে থেকেই বিএনপি জোট আমরা আশাবাদী ছিলাম যে আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারবো, আমাদের সুন্দর একটা নির্বাচন হবে, জনগণ আমাদের পক্ষে রায় দিবেন এবং আমাদের কাঙ্ক্ষিত রায় আমরা আলহামদুলিল্লাহ জনগণ আমাদেরকে দিয়েছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটা সুন্দর সরকার করে জনগণের এই মতামত, এই ম্যান্ডেটকে যাতে আমরা সুন্দর মতো কাজে লাগাতে পারি, জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ করতে পারি, সেদিকে আগাতে পারবো ইনশাল্লাহ। সুতরাং সবচেয়ে বড় কথা যে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলো। দেখেন, বারবার আমাদের দেশ 1952 থেকে শুরু করেন ভাষা আন্দোলনের মাধ্যমে এই দেশ একবার ছাত্র যুবকরা রক্ত দিয়ে
ভাষা আন্দোলন করলো, তারা ভাষাকে আনলো। ৭১-এ এই যুবকরাই মূলত যুদ্ধে গেল, শহীদ হলো। আবার দেখেন আমরা ৭৫ পরবর্তী সময়ে, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রচুর ছাত্র জনতা এই রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হলাম। এবার আবার আন্দোলন হলো। আবার দেখেন এই শেষ পর্যন্ত এই ২৪-এর অভ্যুত্থানে আবার সেই যে ইয়াং জেনারেশন, তাদের রক্তের বিনিময়ে এবং সাধারণ জনগণ অবশ্যই এটার সাথে সম্পূর্ণ সংযুক্ত ছিল। আবার আমরা আরেকটা আন্দোলনের মাধ্যমে দেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। মূলত এখন আমাদের দেখতে হবে যে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, ভবিষ্যতে যাতে আর এলাকায় কোনো গডফাদার, কোনো শামীম ওসমান বা কোনো হাজারি যাতে তৈরি না হয়, সেদিকে এখন আমাদের নেতৃবৃন্দকে খেয়াল রাখতে হবে। কারণ একবার যেহেতু জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাদের জানানোর রায় দিতে পেরেছে, জনগণ এখন সবসময় চাবে যে এটা যাতে থাকে আচ্ছা, এবং আমরা জনগণের রায় দেখাতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে কিছু হেভিওয়েট প্রার্থী কিছু উম, এবং নতুন কিছু প্রার্থীর কাছে আহ, উম, তারা পরাজিত হয়েছে সেই জায়গাগুলো, সেটা আপনি কিভাবে দেখছেন? এখন দেখেন হেভিওয়েট, হ্যাঁ এটা আমাদের দেশে কিছু থাকে যে আমরা কিছু হেভিওয়েট প্রার্থী মনে করি। আপনি হেভিওয়েট প্রার্থী, আপনি নিউ ইয়র্কের এওসির কথা চিন্তা করেন, যে এওসি আমেরিকার আহ, ইয়ের কংগ্রেসের ডেপুটি স্পিকারকে হারিয়ে তার প্রাইমারি জিতেছিল এবং সেই পরপর 2বার কংগ্রেসম্যান হলো। মূলত হেভিওয়েট বললেই তো হেভিওয়েট না, জনগণের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা, সে যাদেরকে নিয়ে মাঠে রাজনীতি করে তা কেমন লোককে নিয়ে এসে চলছে, সে কি চাঁদাবাজ খারাপ লোকজন নিয়ে যদি চলে, যত হেভিওয়েটই হোক, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তারা তাদের ভোটের মাধ্যমে শিক্ষা দিয়ে দিবে। সুতরাং হেভিওয়েট বা যেই হোক, ভালো মানুষকে জনগণ নির্বাচিত করতে চায়, মানুষ এমন একটা মানুষকে নির্বাচিত করতে চায় যার উপর তারা আস্থা রাখতে পারে। সুতরাং এখানে আমি ওই হেভিওয়েটটাকে এখন আর ওই মূল্যায়ন করার সময় নেই। এখন মানুষকে যে কোনো প্রার্থীকেই তার নিজস্ব চরিত্র এবং সে তার আশেপাশে কাদেরকে নিয়ে চলছে ওটা দেখে মানুষ, জনগণ এখন বিচার বিশ্লেষণ করবে। আচ্ছা, মানুষ এখন অনেক নাসিরুদ্দিন সতর্ক। পাটোয়ারি আর মির্জা আব্বাসের যে আসনটি, এই বিষয়ে আপনার আহ, আহ, তাদের ফলাফলের বিষয়ে আপনার ধারণা আছে? এখন পর্যন্ত তো বিভিন্ন রকম কথা আমরা শুনতেছি, বাট আমরা আশা রাখি যে জনগণের রায় যাতে প্রতিফলিত হবে ইনশাল্লাহ। মির্জা আব্বাস সাহেব অনেক সিনিয়র রাজনীতিবিদ, উনি এলাকায় অনেক জনপ্রিয়। সমভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি ইয়াং এবং বিগত আন্দোলন সংগ্রামে তার যে অবদান সেটাও মানুষ দেখছে। স্থানীয় জনগণ তাদের ভোট তো দিয়ে দিয়েছে। এখন যেটা হবে, যারা নাকি নির্বাচন কমিশনার থেকে শুরু করে বাকি যারা আছেন, তারা সুষ্ঠুভাবে ভোট গণনা করে রেজাল্টটা দিয়ে দিবেন। এটা নিয়ে যত তাড়াতাড়ি তারা দিবেন সুষ্ঠুভাবে, তত মঙ্গল। মির্জা আব্বাস সাহেব, শেখ হাসিনা এই দেশে নির্বাচনে হেরেছে, দুইটা সিটে হেরেছে, অনেক অনেক হেভিওয়েট অনেক সময় হেরে গেছে। সুতরাং একজন দুইজন হেভিওয়েট হারলেই কি আর জিতলেই কোনো কিছু যায় আসবে না। মূলত জনগণ যে ভোট দিয়েছে সেটার প্রতিফলন হচ্ছে কিনা, সেটা সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন, নানা রকমের অভিযোগ করেছেন মির্জা আব্বাস সম্পর্কে। তিনি একজন প্রবীণ বয়স্ক অভিজ্ঞ রাজনীতিক এবং তার জনগণের সাথে সম্পৃক্ততা বা তারপর নানা রকমের অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলোতে অনেক রকমের চাঁদাবাজির অভিযোগ করেছেন, সন্ত্রাসী বলেছেন, অনেক কিছু বলেছেন। কি মানে যদি জনগণের রায় যদি তার পক্ষে যায় তাহলে কি হবে? নাসিরুদ্দিনের অভিযোগগুলো সত্য বলে প্রমাণ হবে? নাসিরুদ্দিনের অভিযোগ সত্য বলে প্রমাণ হবে না, কিন্তু মানুষ নাসিরুদ্দিনের অভিযোগগুলা আমলে নিয়েছে এটা প্রমাণিত হবে। এটি প্রমাণিত হবে। আহ, অনেক সুন্দর বলে। জনগণ তার কথা বিশ্বাস করেছে এটা প্রমাণিত হবে। কিন্তু নাসিরুদ্দিন কি বললো ওটাতেই সত্যি হবে বা নাসিরুদ্দিন না বললে ওটা মিথ্যা, এইটা এইটা অ্যাকচুয়ালি বিবেচ্য হলো যে তার যে ভোটার যারা, তাদের কাছে সে জানিয়েছে জনগণ, আর তার যে ভোটার তারা তো ওই এলাকারই বাসিন্দা,
তারা যদি জানে যে মির্জা আব্বাস সাহেব চাঁদাবাজ, তাহলে তারা ভোট দিবে না। আর যদি তারা জানে যে জাসিরউদ্দিন পাটোয়ারি ভুল কথা বলছে, মিথ্যা কথা বলছে, তাহলে জাসিরউদ্দিন পাটোয়ারিকেই তারা প্রত্যাখ্যান করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এটি এটি জি। আরেকটি বিষয় আমি জানতে চাই, এটি আপনাকে গভীর রাতে, যদিও নির্বাচনের রাতে আমাদের দেশে মানে মানুষের রাত জাগার অভ্যাস আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বিষয় জানতে চাই যে না, এই এই 5 আগস্টের পরে আন্দোলনে সবাই ছিল, কিন্তু আবার সবাই মুক্তিযুদ্ধের সেই আন্দোলনে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, গান কবিতা, সেই চেতনাকে ধারণ করা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে একটা মুক্তিযুদ্ধ বিরোধী এবং 24কে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর একটি মুখোমুখি এবং বিরোধিতার বিষয়টি কিন্তু আমরা দেখেছি। একেবারেই বলা যাবে না যে সেটি হয়েছে। যদি বিএনপি অ্যাকচুয়ালি ক্ষমতায় এটি যায়, আমি আমি বিএনপিতে হ্যাঁ, মুক্তিযোদ্ধা আছে, বিএনপিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান আছে। তো এই জায়গাটিতে বিএনপি এবং এই মুক্তিযুদ্ধের এই জায়গাতে বিএনপির অবস্থান কি থাকবে? অ্যাকচুয়ালি দেখেন, আমি এই জিনিসটা এইভাবে বলি যে দাদাকে অস্বীকার করে তো আর বাবাকে বলা যাবে না, বলা হুম। যাবে? জি না, হ্যাঁ। অবশ্যই না। মুক্তিযুদ্ধ হলো আমাদের, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশ, আমাদের পিতা, আমাদের আগের জেনারেশন যারা, তারা এই দেশকে স্বাধীন করেছেন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যেটা সমস্যা হয়েছে যে মুক্তিযুদ্ধটাকে একটা ব্যবসার সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে বিগত সরকারের আমলে। বিশেষত এটা, যেটা এই মুক্তিযুদ্ধের কথা বলে যেভাবে মার্জিনালাইজ করা হয়েছে মানুষকে, যে আমরা গোটা কয়েক মানুষ মুক্তিযোদ্ধা আর বাকি সারা দেশের মানুষ রাজাকার করা হয়েছে। শেষ পর্যন্ত যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষিত জায়গায় ছাত্রছাত্রীরা স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কত লজ্জাজনক একটা ব্যাপার, কত লজ্জাজনক একটা ব্যাপার যে এই স্লোগান ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। কেন হয়েছে? কারণ আপনি যখন মানুষকে মার্জিনালাইজ করতে 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 এমন জায়গায় নিয়ে গেছেন যে শালা রাজাকারই সই, কিন্তু তারপর আমি প্রতিবাদ করব। অ্যাকচুয়ালি একাত্তরের জায়গায়, 71 দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা এমপি হিসেবে ছিলেন, মন্ত্রী হিসেবে ছিলেন, এবং এখন যে কয়জন বেঁচে আছেন অনেকেই বিএনপি করেন। 24 হলো আরেকটা ব্যাপার। 24 সার্বভৌম বাংলাদেশের একটা আন্দোলন ছিল। 24 কিন্তু শেখ হাসিনার শুরু বিরুদ্ধে আন্দোলন ছিল না। ঠিক। 24 ছিল এই যে বাংলাদেশে ভারতের যে প্রভাব, যে যে ন্যাক্কারজনক প্রভাব ছিল, সেই যে উলঙ্গ প্রভাব ছিল, সেই এই প্রভাবের বিরুদ্ধেও কিন্তু আবরারকে যেভাবে মারা হয়েছে, এবং এই দেখেন 5ই আগস্ট পরবর্তী হাদিকে যে মারা হয়েছে, এটাও কিন্তু আমি আমি সুপরিকল্পিত। এটা খালি আমাদের দেশের কেউ না। সুতরাং 24-24-এর জায়গায়, 71-71-এর জায়গায়। 24-24-এর জায়গায়, 71-71-এর জায়গায়, কিন্তু এটিকেই যখন মানে নতুন করে স্বাধীন হবার, এটি মির্জা আব্বাসও বলেছিলেন যে দেশ তো নতুন করে স্বাধীন হবার কিছু নেই, এটি স্বাধীন দেশের মধ্যে আন্দোলন। তো সেই জায়গায় আপনার কথা স্পষ্ট যে আসলে মুক্তিযুদ্ধ, 71 সালে মুক্তিযুদ্ধ, 24 আরেকটি আন্দোলন হয়েছিল। সেই জায়গাটিতে বিএনপি নিশ্চয়ই উচ্চকিত থাকবে এবং এই জায়গাটি পরিষ্কার হবে। এম, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আর কিছু যুক্ত করতে চান আপনি। না, আমার শেষ পর্যন্ত শুধু আপনাদের মাধ্যমে সবার কাছে এটাই জানানো যে আজকে যে সুন্দর একটা, যেটা প্রধান আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন, যে নতুন একটা যাত্রা শুরু হলো। এবং এর আগেও 91-তে আমরা খুবই, 90-এর আন্দোলনের সময় আমরা খুব আশাবাদী ছিলাম। তখন আমি নিজে ছাত্র ছিলাম, আমরা রাজনীতি করেছি, আমরা আন্দোলন করেছি। আমরা মনে করেছিলাম দেশ একটা সুন্দরভাবে আগাবে, এবং 91 নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল সুন্দরভাবে, আমরা কিন্তু দেশ চলছিল। 91 পরে 96 আওয়ামী লীগ আসলো, আবার পরবর্তীতে আবার নির্বাচন করে বিএনপি আসলো, একটা সিস্টেমের মধ্যে দেশ চলা শুরু করলো। কিন্তু এর মধ্যে এই ভারতীয় হেজিমনি এবং আমাদের কিছু এই গত আওয়ামী দুঃশাসনের যে এই যে ওদের যে লোভ, ক্ষমতা আঁকড়ে থাকার লোভ, এবং তার পরবর্তীতে তারা যে গুম হত্যা যা করেছে, এটাই কিন্তু আমাদের দেশকে আবার পিছিয়ে দিয়েছিল। আমরা আশা করি সামনে এত পরে, এত রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, এতগুলা 1400 জীবন এবং কত হাজার ছেলে মেয়ে পঙ্গু হয়েছে, এরপরে গিয়ে আজকে আমরা আবার দেশে গণতন্ত্র ফেরত পাচ্ছি।
এইটা এই কন্টিনিউটি থাকতে হবে। যদি দেশে গণতন্ত্র থাকে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, দেশের সামাজিক উন্নয়ন হবে। ইনশাল্লাহ দেশবাসী আর ভুল করবে না। আমরা আমাদেরকে বিচক্ষণ হতে হবে, জি, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময়। এই ধরনের হোঁচট আর না হোক। আমরা আহ, দু- ব- দু- দু- 2006 পর্যন্ত নির্বাচনের মাধ্যমে, তারপরে আবার আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে যেতে হলো, তারপরে নির্বাচন হলো, তারপরে আবার আওয়ামী লীগ আসলো, তারপরে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালাম। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব। চোখ রাখবেন NY 71 এর পর্দায়।